আমার প্রিয় শ্রোতারা, কেমন আছেন আপনারা? রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আপনাদের জন্য আজকে একটা ছোট্ট মজার গল্প নিয়ে এলাম। অনুগল্পও বলতে পারেন। নবনীতা দেবসেনের একটা গল্প আজকে পড়ে শোনাবো, নেশারু অ্যান্ড কোং। আমাদের উত্তেজনার শেষ নেই। এবারে দোল অন্য রকম হবে। এবারে দোলে সত্যি সত্যি ভাঙের শরবত তৈরি করা হবে বাড়িতে। সেই অনেক অনেক বছর আগে একবার পুজোর সময় সত্যনারায়ণ পার্কে গিয়েছিলাম মারোয়ারি দোকানের বাদাম পেস্তা দেওয়া ভাঙের শরবত খেতে। আমার বড় মেয়ে পিকো, স্বাতী গঙ্গোপাধ্যায়, দীপঙ্কর চক্রবর্তী, রঞ্জন মিত্র আর আমি। পিকো তখন স্কুলে। বুদ্ধি করে নিজে গাড়ি চালায়নি, পাছে ভাংটাং খেয়ে ফিরে আসতে না পারি। স্বাতী সুনীলের পুরনো ভোজপুরি ড্রাইভার মহেন্দ্রকে নেওয়া হলো। তার প্রধান কারণ, সেই শুধু নিশ্চিত জানে কোন দোকানে মিলবে। দীপঙ্কর দোকানিকে অন্তরালে নিয়ে গিয়ে বলে দিল 4 গ্লাস ভাং সমেত রেগুলার আর 2 গ্লাস ভাং ছাড়া বাদাম পেস্তা শরবত, বাচ্চা আর ড্রাইভারের জন্য। কিন্তু কাউকেই কথাটা বলা চলবে না। যথাকালে বড় বড় গ্লাস ভর্তি অপরূপ স্বর্গীয় স্বাদগন্ধের শরবত এলো। মনে হলো চুমুক দিয়ে গ্লাস ভর্তি গলে যাওয়া গোলাপগন্ধি কুলফিমালাই খাচ্ছি বুঝি। আরে কই কিছু হচ্ছে না তো। একটু উন্নত মানের সঘন প্যারামাউন্টের শরবত, এতগুলো টাকা গোল্লাই গেল গো। তারপরে বোঝা গেল বাড়ি গিয়ে কেউ অদৃশ্য জলের মধ্যে পা ফেলার ভয়ে শাড়ি তুলে লম্ফ দিচ্ছি, কেউ নিজের পেটে ড্রাম বাজিয়ে মার্চ করছে, কেউ পুরুত হয়ে ওম শান্তি করছে। সে এক অপরূপ কাণ্ড। পিকুই কেবল বুক ফুলিয়ে দেখছো আমার কিচ্ছু হয়নি বলে সবাইকে সামলাচ্ছে। সেই যে আমাদের বাড়িতে বিজয়ের দিনে মা সিদ্ধির শরবত তৈরি করতেন, তার চেয়ে আর একটু ঘন এইটুকুই। সে শরবতও ছোটদের আর বড়দের দুরকম হতো। বড়দেরটায় সিদ্ধি 1 চিমটি বেশি, বাচ্চাদেরটায় সিদ্ধির পরিমাণ নামমাত্র। কোনোদিন কারোর মধ্যে নেশার চিহ্ন দেখিনি। শুধু একবার কালী পুজোর সময় দীপঙ্কর আর রঞ্জন সিদ্ধি বেটে শরবত বানিয়েছিল। আমার মাকে দেওয়া হচ্ছিল না, কিন্তু মা খোঁজ করলেন, কই দেখি কি বানিয়েছিস। শুধু তলানিটুকু বাকি ছিল, মাকে সেটাই দেওয়া হলো, ভয়ে কাঁটা হয়ে। ওতেই নাকি চরম নেশা হয়। মায়ের কিন্তু কিছুই নেশা হয়নি তাতে। একমুখ হেসে বিজয় গর্বে বললেন, এত কড়া কড়া ওষুধ খাই, আমাকে কোনো নেশা কাবু করতে পারবে না। ওষুধের বিষের জোর একদম সাপের বিষের মতন বাবা। কিন্তু দীপঙ্কর আর সমীরের নেশা হলো। ওরা তো আর মায়ের মতো কড়া কড়া ওষুধ খায় না। সমীর ছিল আমার পাতানো ছেলে। রাঢ় বাংলার এক গ্রামে তাদের বাস। সমীরের কথা আপনারা জানেন, সেই যে ভক্তিমান ছেলেটিকে কুম্ভ মেলায় পেয়ে ছেলে পাতিয়ে নিয়েছিল। রঞ্জনের বেদম ঘুম পেল, আর কিছু নয়। আমারও ঘুম পাচ্ছিল। পিকো টুম্পাকে সিদ্ধি দেওয়া হয়নি, বলাও হয়নি কিছু। ওদেরই সিদ্ধি খেয়েছি ভেবে উত্তেজনায় ঘুম ছুটে গেল। নানান পাগলামি করতে লাগলো, যেমন কালী সাজা। সমীর আর দীপঙ্করের মতো তার 2টি উদাহরণ আমি দিচ্ছি। প্রথমে দীপঙ্কর। আমরা স্থির করলুম যে মায়ের ঘরে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেব। কিন্তু দীপঙ্কর কি কথা শোনার ছেলে, তদুপরি সিদ্ধির দ্বারা শক্তিমান। সে গান গাইতে গাইতে এবং নাচতে নাচতে মাসিমার ঘরেই প্রবেশ করলো। আয় আয় হাঁস চই 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 চই। মাসিমা বললেন, বাবা বেশ সুন্দর, কিন্তু অন্য একটা গান গাইলে হতো না? দীপঙ্কর তক্ষুনি মহা উৎসাহে রাজি। সে চিৎকার করে যাত্রাপালার গান ধরল, নাটকীয়ভাবে হাত পা নেড়ে। ওরে ছুঁস নে পাগল, ও যে বিষের বড়ি। মা বললেন, ঠিক আছে বাবা, এবার তুমি একটু বিশ্রাম নাও। ইতিমধ্যে মজা বুঝে পিকো টুম্পা একটা বজাতে শুরু করেছে। আমার 2টো জাপানি মুখোশ ছিল, একটা লাল কালো, একটা সাদা। সাদা মুখোশটা পরে টুম্পা সমীরের সামনে দিয়ে মাটিতে পুরো চিত হয়ে শুয়ে পড়ল। আর পিকো লাল কালোটা মুখে পড়ে হাতে পিঠ চুলকোনোর আঙুলওয়ালা মোষের শিঙের ডান্ডাটা খাঁড়ার মতন মাথার উপরে তুলে টুম্পার বুকে আলগোছে একটা পা তুলে দাঁড়ালো। এসবই ঘটছে মায়ের সামনে, মায়ের ঘরে। সমীর মায়ের খাটের পাশে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলছিল,
আমায় ভক্তি দাও, শক্তি দাও মাগো। এবারে টান টান শুয়ে পড়ল পিকো টুম্পার যুগ্ম প্রজেক্ট জ্যান্ত ফ্রক পরা মুখোশ পরা কালী মূর্তির সামনে, আর আকুল হয়ে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দে মা, আমার সব ব্যাড ইভিলগুলোকে তুই দয়া করে গুড ইভিল করে দে মা, আর ওই রকম করবো না মা। আমরা তো হেসে গড়াচ্ছি, পিকো টুম্পা গম্ভীর। ওরা যেই হেসে মুখোশ খুলে ফেললো, তখন ঘোর কাটল সমীরের। সবাই অট্ট হাসছি, সেই হাসিতে সমীরও যোগ দিল। মা ওদের খুব বকুনি দিলেন। হাসতে হাসতে সমীর কিন্তু কিছুই বলল না। কিছুদিন আগে দোল উপলক্ষে সিদ্ধি খাওয়া হবে স্থির হলো। মা তখন মাথার উপরে নেই, পিকো টুম্পা দূরে যে যার সংসারে। দীপঙ্করটা চলে গিয়েছে জন্মের মতো, সমীর তার গ্রামে। রঞ্জন চাকরি করে অনেক দূরের পাহাড়ি শহরে। আপাতত এ বাড়িতে আছি শুধু কানাই, ঝর্ণা, নীলু, অমিত, বাবুসোনা, আমি আর শ্রাবন্তী। আর আছে ছোট ছোট 4 পেয়ে ছেলেমেয়েরা, ভুতুম, কেলটুস আর তাদের দিদি তুরতুরিয়া। শ্রাবন্তী বলছে অফিসের বন্ধুদের কাছ থেকে একটু ভাং চেয়ে আনবো, তারপরে শরবত বানানো হবে। বাড়ির সত্য সবাই উত্তেজিত, দোলে ভাঙের শরবত হবে। দোল এসে পড়লো বলে শ্রাবন্তী অফিস থেকে ভাং এনে দেখালো। পাকা তেঁতুলের ডেলার মতো দেখতে, মিষ্টি মিষ্টি গন্ধ। সে শিখেও এসেছে কেমন করে এটা দিয়ে শরবত বানাতে হয়। অবশ্যই এমন না যে ও না জানলে কেউ বানাতে পারবে না। কানাই জানে বাঁকুড়া স্টাইলের সিদ্ধির শরবত, আর নীলু জানে ওদের ক্যাম্পের স্টাইলের সিদ্ধির শরবত। কানাই বলল ওদের গ্রামের ভাঙির শরবতটায় ওরা ক্ষীর মালাই গুলে দেয়। নীলু বলল ওদের ক্যাম্পের সিদ্ধির শরবতটায় বাদাম পেস্তা বেটে দেয়। শুধু ঝর্ণা বলল সে কোনো দিন খায়নি, ভাঙের শরবত বানাতেও জানে না, খেতেও চায় না। দূর দূর, যে এত নেশার জিনিস। আমরা নিশ্চিন্ত, একটা না একটা বানানো হবেই হবে, চয়েস অনেক। আফিম নয় তো রে, আফিমের ডালাও কিন্তু এরকম দেখতে হয়। আরে দূর, কেউ ফ্রিতে আফিম দেবে? আর মা গো, তোমার আমার কাছে আফিমও যা, ভাঙও তাই। ওর কাছেই রইল ভাঙের ডালা। এমনই কপাল, একটু জমিয়ে সবাই মিলে ভাং খাবো কি, ঠিক দোলের আগের দিন কেলটুস ভীষণ অসুস্থ হয়ে পড়ল। খালি মাথা ঘুরে ঘুরে ঠস ঠস করে মৃগী রুগীদের মতো মুখ ঠুকে মেঝেতে লুটিয়ে পড়ছে, থ্যাবড়া হয়ে 4 পা এলিয়ে। আহা, ঠিক যেন সদ্যজাত বাছুর। যন্ত্রণায় চোখ বুজে আসছে, মাঝে মাঝে মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ছে। এ কী রে বাবা, কুকুরদের আবার মৃগী হয় নাকি? শুনিনি তো কখনো। মুখে অবশ্যই গ্যাঁজলা উঠছে না। আমরা গিয়ে বুকে হাত দিয়ে দেখছি হার্ট চালু কিনা। পশু প্রাণী ডাক্তারবাবুকে পাওয়া গেল না, বাইরে গেছেন। কেলটুসের জন্য আমরা ভেবে অস্থির। ইতিমধ্যে শ্রাবস্তী তার ট্রাউজার্সের পকেট থেকে ভাঙের ডেলাটা আনতে গেল। কানাইকে দিয়ে দেবে, সে ওটা দিয়ে যা পারে করুক, বাঁকুড়া হোক কিংবা ক্যাম্প, এসে যায় না। যা হোক একটা কিছু হলেই হলো। তরিবত করে সিদ্ধুর শরবত খাওয়ার ভাবনা এখন চুলোয় গেছে। কেলটুসের জন্য সবাই উদ্বিগ্ন। একটু পরেই শ্রাবন্তী এসে খুব উত্তেজিত গলায় বলল, আমার প্যান্টের পকেট থেকে ভাঙের গোলাটা কে নিল? প্যান্টটা মাটিতে পড়ে আছে, পকেটে ভাঙের ডেলাটা নেই। কে নিয়েছো বলো শিগগির। কেলটুস ওর পিছু পিছু একটুখানি এসে ফের 4 পা ছেত্রে পড়ে গেল। আরও কিছুক্ষণ খোঁজ করার পরে আমাদের একটা সম্ভাবনা মাথায় এলো। আচ্ছা, গন্ধে গন্ধে লোভী কেলটুস গিয়ে প্যান্টের পকেট থেকে ভাঙের ডেলাটা খেয়ে ফেলেনি তো? নিশ্চয়ই তার ফলেই এত মাতলামি করছে। কি কাণ্ড! যাক, তাহলে আর ভয়ের কিছু নেই, শুধু একটু তেঁতুল গোলা কি লেবুর জট। না, কেলটুস টক ভালোবাসে না, কোনোটাই খাওয়ানো যাবে না। কি করা? আহা, একটু দুধ খাওয়ালে হয় না? কিন্তু কেলটুস কিছুতেই খেতে এলো না, চলতে গলে পড়ে যেতে থাকলো, আর সেখানেই শুয়ে ফুরফুর ফুরফুর করে নাক ডাকিয়ে ঘুমোতে থাকলো। তার খিদেই পেল না। থাকুক অমনি করে, আস্তে আস্তে ধাতস্থ হয়ে যাবে। বিষ তো নয়। 2 দিন ধরে ঘোর কাটেনি। কুকুর ছানা তো, পরিণত বয়স্ক কুকুর হলে হয়তো আরেকটু দ্রুত সেরে উঠত। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল কেলটুস। আমাদের চা খাবার সময় আবার বিস্কুট চাইতে লাগলো হিংলি হয়ে। আমাদের হৃৎপিণ্ডের গতি সহজ হলো। আর কোনো দিন কারুর প্যান্টের পকেট থেকে গন্ধে গন্ধে কিচ্ছু চুরি করে খায়নি কেলটুস।
কেলটুসের কেলোর কীর্তির সেখানেই ইতি হলো। এখন সে অতি সাবধানী ভদ্রলোক। সাধ্য সাধনা করে কিছু না দিলে খায় না। বিস্কুট দিলেও 3 বার শুঁকে পরীক্ষা করে তারপরে ভেবে চিনতে মুখে নেয়। একবার ভুল করে কেলটুসও বড় হয়ে গেল। এই অনুগল্পটি, মজার ছোট্ট গল্পটি শারদীয়া পুরস্মৃতে 1424 সালে প্রকাশিত হয়েছিল। শুনছিলেন নবনীতা দেবসেনের একটি ছোট্ট গল্প, নেশারু অ্যান্ড কোম। কেমন লাগলো জানাবেন। আর গল্প পাঠ শুনতে যারা ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, ভালো লাগলে লাইক করতে পারেন। গল্প ছাড়াও এই চ্যানেলে কবিতা শুনতে পাবেন, নাটক শুনতে পাবেন, মাঝে মাঝে কবিতা সংক্রান্ত আলোচনা শুনতে পাবেন। এগুলোতে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে আবার চলে আসব। নমস্কার।